নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের তোমাদের সেকেন্ড সামেটিভের যে প্রথম স্কুলটা আছে তার সলভেশন শুরু করব। তো সলভেশন শুরু করার আগে তোমাদেরকে বলে দিই যে তোমাদের যে প্রশ্নের আগে কাঠামো ছিল 15, 25, 70, সেটা পরিবর্তিত হয়ে 30, 50, 70-এ পরিবর্তন হয়েছে। এই আমাদের চ্যানেলে দেওয়া বাংলার যে সমস্ত ফার্স্ট সামেটিভ সেটের সলভেশন ভিডিওগুলো আছে সেটা তোমরা একবার দেখিয়ে দেখেছো। এই অনুসারে আমি দ্বিতীয় পর্যায়ক্রমিকের প্রশ্নের কাঠামো কি হবে, তোমাদের কি কি অধ্যায়গুলো আছে সেগুলো দেখে নাও। স্কুলটা আছে তোমাদের কান্দিরাজ হাই স্কুল এইচএস, এর আমরা কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো প্রথম প্রশ্ন বলেছে, ছন্নছাড়া কবিতায় কবি প্রথমে গাছটিকে দেখেছিলেন অপশান ক সবুজের সমারোহ হিসাবে, খ গাছের পেতচ্ছায়া হিসাবে, গ লতা পাতা হিসাবে, ঘ বটবৃক্ষ হিসাবে। সঠিকটা হচ্ছে অপশান খ গাছের পেতচ্ছায়া হিসাবে। হাওয়াদের কি নেই? ক আকাশ, খ বাড়ি, গ গাছ, ঘ নদী। সঠিকটা হচ্ছে খ বাড়ি। মাচানের তলায় রঙের ঢেউ মেলেছে, ক নোটে শাক, খ পালং শাক, গ শাক, ঘ সজনে শাক। সঠিকটা হচ্ছে ক নোটে শাক। হঠাৎ করে প্রায় কতজন কৃষক রমেশের কাছে এসে কেঁদেছিল? ক 20 জন, খ 10 জন, গ 100 জন, ঘ 30 জন। সঠিকটা হচ্ছে ক 20 জন। ডাম্বল বুকুর কোন কাকার আলমারি ভেঙে বই নামিয়েছিল? ক বড় কাকার, খ মেজো কাকার, গ সেজো কাকার, ঘ ছোট কাকার। সঠিকটা হচ্ছে অপশান গ সেজো কাকার। নাটোরের কনফারেন্সের বছরটা ছিল ক মহামারীর, খ ঝড়ের, গ ভূমিকম্পের, ঘ বন্যার। সঠিকটা হচ্ছে গ ভূমিকম্পের। ও বাবার সঙ্গে যে শিষ্যের বাড়ি গিয়েছিল তার নাম? ক রতন শাহ, খ নবীন তো, লক্ষণ মহাজন, ঘ রতন দে। সঠিকটা হচ্ছে গ লক্ষণ মহাজন। বৃথা সময় নষ্ট করো না, এটি কোন ধরনের বাক্য? ক প্রশ্নবাচক, খ অনুজ্ঞাবাচক, গ বিস্ময়সূচক, ঘ কোনোটাই নয়। সঠিকটা হচ্ছে খ অনুজ্ঞাবাচক। অমিতা বাড়ি গিয়ে ভাত খাবে, রেখাঙ্কিত ক্রিয়াটি হলো? ক সমাপিকা ক্রিয়া, খ অসমাপিকা ক্রিয়া, গ দুটোই, ঘ কোনোটাই নয়। সঠিকটা হচ্ছে অপশান খ অসমাপিকা ক্রিয়া। এ তো মেয়ে, মেয়ে নয় দেবতা নিশ্চয়। দাগ দেওয়া পদটি কী ধরনের অব্যয়? ক আলংকারিক অব্যয়, খ সংযোগমূলক অব্যয়, গ আবেগসূচক অব্যয়, ঘ কোনোটাই নয়। সঠিকটা হচ্ছে ক আলংকারিক অব্যয়। ওর কথা তুমি বলো না, ওকে কেউ পছন্দ করে না, এটা আমি জানি। এই অংশে সর্বনামের সংখ্যা হচ্ছে? ক 6টি, খ 7টি, গ 5টি, ঘ 4টি। সঠিকটা হচ্ছে ক 6টি। দইটা এখনো বসেনি, এই বসার অর্থ? ক অনুষ্ঠিত, খ জমে যাওয়া, ঘ অধিষ্ঠান করা, ঘ কোনোটাই নয়। সঠিকটা হচ্ছে খ জমে যাওয়া। 2 নম্বরে নিচের প্রশ্নগুলো 2-1টি বাক্যে উত্তর দাও। সমস্ত প্রশ্নের মান হচ্ছে 1। রমেশ রমার কাছে কেন গিয়েছিল? রমার কাছে 100 বিঘের মাঠের জমা জল বের করে নেওয়ার অনুমতি চাওয়ার জন্য গিয়েছিল। বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে বৃক্ষ শিশু নিদ্রা যায়। ঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমার চড়েছিলেন? পাড়াঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা পদ্মা নদীতে স্টিমারে চড়েছিলেন। ডিঙিও ভাসিছে কার জলে, ডিঙিটি কেমন? ডিঙিটি বহুদিনের জীর্ণ, কোথাও কোথাও ঝাঁঝরা ফোপড়া হয়ে পড়েছে। বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়? কে ভালোবেসে সন্ধ্যা ও সকালে রঙিন মেঘেরা বেড়াতে এলে আকাশে কিছুক্ষণ থেমে রয়। বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, কে অপুকে কোন বইখানা দিয়ে যাবে? নরোত্তম দাস অপুকে তাঁর মরবার সময় প্রেমভক্তি চন্দ্রিকা নামক বইখানা দিয়ে যাবেন। মন করে কি মারে সেজদি, সেজ ঠাকুরন কেন দুর্গাকে মেরেছিল? আর সিঁদুরের কৌটো চুরির সন্দেহ বসে সেজ ঠাকুরন দুর্গাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তখন তিনি দুর্গার থেকে তার মনমতো জবাব স্থানে উপস্থিত বিভিন্ন ব্যক্তিজনের দুর্গাকে চোর সাব্যস্ত ও যোগ্য শাস্তি দেওয়ার উস্কানিতে সেজ ঠাকুরন দুর্গাকে মেরেছিল। কদিন মানে বৃষ্টি আর শেষ নেই, বাক্যটিকে অস্তার্থক বাক্যে পরিণত করো। ধরে সমানে বৃষ্টি চলছে। চোখ শব্দটিকে শাসন অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো। জমিদার নায়েব চোখ রাঙিয়ে অর্থাৎ শাসন করে দরিদ্র প্রজাদের জানিয়ে দিল দ্বিগুণ কর দিতেই হবে। আমি লিখি বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করে লেখো। ভালো লিখি। ভয় বলতে কি বোঝো? কথাটির অর্থ
বিভক্তিজনিত শব্দ বা পদের রূপভেদ। যাদের এরূপ কোনো বয় নেই তারাই অব্যয়। বাংলা ভাষায় এমন কিছু শব্দ বা পদ আছে যাদের রূপভেদ হয় না। লিঙ্গ, বচন, পুরুষ ও বিভক্তিভেদে এরা অপরিবর্তনীয়, তাই এদেরকেই অব্যয় বলা হয়। যেমন এবং, কিংবা, আহা, নচে, তো, বরং, সুতরাং ইত্যাদি। কখন ক্রিয়াপদে পরিণত হয়? সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হলে তখন ধাতু ক্রিয়াপদে পরিণত হয়। উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। পাঠ্যাংশ অনুসরণে দুটি উপায়ের কথা লেখো। জগদীশচন্দ্র বসু তাঁর গাছের কথা গল্পে গাছের বীজ ছড়িয়ে পড়ার কিছু উপায়ের উল্লেখ করেছেন। যেমন কৃষকরা চাষের ক্ষেতে বীজ ছড়ায়, তার থেকে ফসল ফলে। পাখিরা ফল খেয়ে তার বীজ দূরদেশে নিয়ে যায়। এইভাবে জনমানব শূন্য দ্বীপেও গাছ জন্মায়। আবার শিমুল প্রভৃতি গাছের ফল ফোটে, বাতাসে উড়ে যায়। এইভাবে বাতাসে ভেসেও বহু বীজ দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে। গরম সন্দেশ খাওয়ান দেখি। লেখকের অনুরোধে নাটোরের রাজা গরম সন্দেশ খাওয়ানোর জন্য কী ব্যবস্থা করেছিলেন? উক্ত উক্তিটি বিখ্যাত লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা নামক গল্পটি থেকে নেওয়া হয়েছে। যেহেতু নাটোরের রাজা তার অতিথির যখন যা খেয়াল আসতো তা রাজার সামনে প্রস্তাব আনলেই রাজা মহাশয় তা সম্পূর্ণ করে দিতেন, তেমনি একদিন সন্দেশ খেতে খেতে লেখক বলে বসেন যে তিনি ঠান্ডা সন্দেশ খাওয়াচ্ছেন, তারা গরম গরম সন্দেশ খেতে চান। অতিথিদের এই আবদার পূর্ণ করার জন্য রাজা খাবার দরজার সামনে হালুইগড়কে বসিয়ে দিলেন। সে গরম গরম সন্দেশ তৈরি করে দেবে খাওয়ার সময় বলে ঠিক হয়েছিল। তুলে জলে দ্বীপ কোন কবিতার অংশ? মাছ তুলে দ্বীপ জলে কেন? এই অংশটা হচ্ছে হাওয়ার গান কবিতার অংশ। পরের উত্তরটা দেখাচ্ছি। জাহাজ যখন রাতের অন্ধকারে চলে তখন দূর থেকে যাতে তার অস্তিত্ব বোঝা যায়, সেই জন্য মাছ তুলে দ্বীপ জলে। ড্রাইভার বললেও ওদিকে যাব না। ড্রাইভার ওই পথে কেন যেতে চায়নি, পরেই বা কেন গেল? মোড়ে কতকগুলো বেকার ছন্নছাড়া ছেলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল, যারা ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে এবং তারপর ড্রাইভারকে বলবে তাদের ঘুরিয়ে হাওয়া খাইয়ে আনতে। এই আশঙ্কায় ড্রাইভার ওদিকে যেতে চাননি। প্রভাবে গা ভাসাতে রাজি না হয় বিবেকবান লেখক চেয়েছিলেন পরিস্থিতির নিয়ন্ত্রণ, চেয়েছিলেন মানবিকতার বাহনে সকলকে সওয়ার করিয়ে প্রকৃত সমাজ সংস্কারকের ভূমিকা পালন করতে। রমেশ বেনির কাছে জল বার করে দেওয়ার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করল কেন? বেনি জল বার করতে চায়নি কেন? সে জ্যাঠার ছেলে, তার চাষিদের জমি সংলগ্ন জলাশয় আছে, সেটি বাঁধ দেওয়া আছে। অবিরাম বর্ষণে চাষিদের জমি জলমগ্ন হয়ে ফসল পচে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই জল বের করে দেওয়ার জন্য বাঁধ কেটে জল বের করা একান্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। এই কারণেই বেনি ঘোষালের কাছে গ্রামবাসীদের দুরবস্থার কথা চিন্তা করে রমেশ এই প্রস্তাব করে। চাষিদের জমির পাশেই বেনি ঘোষালের একটা জলা আছে। বাঁধ দিয়ে ঘোষাল ও মুখুজ্জেরা মাছ রক্ষা করে। এই অবস্থায় বাঁধ কেটে দিলে চাষিরা উপকৃত হলেও 200-300 টাকার মাছ নষ্ট হবে। সেই ক্ষতি স্বীকার করতে বেনি ঘোষাল নারাজ ছিল, তাই সে বাঁধ কেটে জল বার করে দিতে চায়নি। বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্য কি কি খাবার নিয়ে আসে, অতিথিরা কিভাবে তা খায়? আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্য চা এবং বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙাড়া ও নিমকি ইত্যাদি খাবার নিয়ে আসে। অতিথিগণের মধ্যে ছেনু মাসিরা খাবো না করে ভয়ানক একটা কষ্টকর কাজ করেছে, এইভাবে সবাই ফেলেন। আম্বল গাঁও গাঁও করে সব কিছু খেয়ে ফেলে আর রেকাবির রস চাটে বসে বসে। পাড়াগাঁয়ের দ্বীপ্রহরকে কবি ভালোবাসেন কেন? পাড়াগাঁয়ের দ্বীপ্রহরকে ভালোবাসেন। কবি শৈশবের পাড়াগাঁকে ফেলে রেখে চলে এসেছেন বহু দূরে, কিন্তু বাংলার প্রকৃতির সঙ্গে কবির যোগ ছিন্ন হয়নি। বাংলার প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে রয়েছে কবির জীবন। কবির হৃদয়ে গল্প, কাহিনী, স্বপ্ন, আশার যে স্মৃতি, তাই নিয়ে কবিমন নিরখে ডুবে থাকে। বাংলার স্মৃতিমেদুর দুপুরের কথা কবি বারবার মনে পড়ে যায়। ঝরে যাওয়া হলুদ পাতার মতো কবির সেই স্বপ্নের দুপুরের নকশাপাড়া মেয়েটি সরে গেছে বহু দূরে, কিন্তু কবির হৃদয়ে রয়ে গেছে সেই স্মৃতিমেদুর দুপুরের ছবি। কবির মন তাই পাড়াগাঁয়ের দ্বীপ্রহরকে ভালোবাসেন। কবিতায় কবি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। আজ প্রকৃতি ও সমাজের বুকে তার আধিপত্য প্রতিষ্ঠা করলেও বিশ্বাসহীনতা, স্বার্থপরতার কবলে পড়ে
খুবই অসহায়। এই অসহায় মানুষের একাকিত্ব যন্ত্রণা কবিকে ব্যথিত করেছে। সেই কারণেই আজ প্রতিটি মানুষেরই উচিত তার মনুষ্যত্বকে আশ্রয় করে প্রত্যেক অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো। এক মানুষের সঙ্গে অন্য মানুষের আন্তরিক ও সহানুভূতিশীল সম্পর্ক রচনার মধ্য দিয়েই সকল মানুষের দুঃখ যন্ত্রণা ও অসহায়তার ভাবটি দূর হতে পারে। অপুদের বনভোজনে কি কি রান্না হয়েছিল, রান্না কে করেছিল, বিনি কেন নিজেকে ছোট ভাবে? চড়ুইভাতির রান্নার পদ ছিল ভাত, বেগুন ভাজা, মেটে, আলু পোড়া। চড়ুইভাতির রান্না করেছিল দুর্গা। বাবা যেহেতু যুগীর বামুন, তাই সামাজিক ব্যাপারে তাদের নিয়ন্ত্রণ হয় না, তাই এই সমস্ত সামাজিক ব্যাপারে বিনি নিজেকে খুব ছোট মনে করে। এর আকাশে উড়বার কোন উপায় অপু জেনেছিল, তা কোন বইয়ে লেখা ছিল? অপু কি কাজটিতে সফল হয়েছিল? দুপুরবেলা বাবার বইগুলো ঘাঁটতে ঘাঁটতে অপু একটা বই দেখতে পায়, যার নাম সর্বদর্শন সংগ্রহ। সেই বইয়ের একটি স্থানে পারদের গুণ বর্ণনা প্রসঙ্গে লেখা ছিল, শকুনির ডিমে পারদ পুড়ে মানুষ পাখির মতো উঠতে সক্ষম। সে প্রথমে বিস্মিত হয়, এও কি সম্ভব? বারবার একই স্থান সে পড়তে থাকে এবং এইভাবে তার আকাশে ওড়ার ইচ্ছা জেগেছিল। একদিন অপুর দিদি দুর্গা সলতে বানানোর জন্য ছেঁড়া কাপড়ের ন্যাকড়া খুঁজতে গিয়ে হাঁড়ি কলসির পাশে রাখা ডিম দুটোকে ভেঙে ফেলে। এত স্বাদের ডিমগুলি ভেঙে ফেলায় অপু খুব মানসিক কষ্ট পেয়েছিল। সেদিন রাত্রে অপু কিছু খায়নি। ডিমগুলি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই অপুর শূন্যমার্গে উড়ে বেড়ানোর ইচ্ছারও অবসান ছিল। লেখকের বসতবাটি সংরক্ষণ বিষয়ে সংবাদপত্রের সম্পাদক মহাশয়কে একখানি পত্র লেখো। একটি দৈনিক পত্রিকার মাধ্যমে বরেণ্য লেখকের বসতবাটি সংরক্ষণের আবেদন জানিয়ে সম্পাদককে পত্র। সম্পাদক সমীপ এসু, দৈনিক ভোরের বার্তা, 3 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 700073। বিষয় বরেণ্য লেখকের বসতবাটি সংরক্ষণ। সবিনয়ে নিবেদন, বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক সতীনাথ ভাদুড়ির আবাসগৃহটি বিহারের পূর্ণিয়া জেলায় অনাদরে অবহেলায় ভগ্নদশা প্রাপ্ত। সতীনাথ ভাদুড়ি বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় নক্ষত্র হিসাবে স্বীকৃত। তার জাগরি এবং ঢেড়াই চরিতমানস উপন্যাস অত্যুজ্জ্বল কথাসাহিত্য রূপে মর্যাদা পেয়েছে। বহু পুরস্কারে সম্মানিত এই বিরল ব্যক্তিত্বের অধিকারী লেখক বাংলা ভাষা ও সাহিত্যের গর্ব। তার বসতবাটি এহেন দুরবস্থা দেখে অত্যন্ত বেদনা অনুভব করেছি। আপনাদের বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং আধিকারিকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। অবিলম্বে ওই আবাসগৃহটি সরকারি উদ্যোগে মেরামত করে সংরক্ষণের ব্যবস্থা করা উচিত। বাড়ির ফটকে একটি প্রাসঙ্গিক ফলক স্থাপনেরও প্রয়োজন। সতীনাথ ভাদুড়ির মতো মহান সাহিত্যিকের স্মৃতি বিজড়িত বসতবাটিকে ঐতিহ্যশালী ভবন হিসাবে ঘোষণা করাও অত্যন্ত জরুরি। আশা করি আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। 19 সূর্য দত্ত লেন, কলকাতা 700006, 12 জানুয়ারি 2015। নমস্কারান্তে, রাকা হালদার। 8 অথবা তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। সম্পাদক সমীপ এসু, এবেলা 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, বিবাদী বাগ, কলকাতা 700001। তারিখ 2/11/2015। বিষয় যত্রতত্র আবর্জনা স্তূপ থেকে দূষণজনিত সমস্যা। সবিনয় নিবেদন, ডাঙ্গালপাড়া মেন রোড এখন মানুষের চলাচলের অযোগ্য, কারণ সৌজন্যে পৌরসভা পরিষেবা। রাস্তার মাঝখানে যত্রতত্র আবর্জনা স্তূপীকৃত হয়ে পাহাড়ের আকার ধারণ করেছে, অথচ প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ পর্যন্ত নেই। এই সব আবর্জনা থেকে পচা দুর্গন্ধ বের হওয়া তো স্বাভাবিক, যার জ্বালায় পাড়ার মানুষের জীবন অতিষ্ঠ। এছাড়াও পাশাপাশি এইসব পচা আবর্জনা থেকে মশা মাছি বাহিত হয়ে আন্ত্রিক, কলেরা, টাইফয়েড, জন্ডিস এর মতো ভয়াবহ সংক্রামক রোগগুলিও যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও কুকুর বেড়াল সেই সব আবর্জনা চতুর্দিকে ছড়িয়ে পথঘাট অত্যন্ত নোংরা করে তুলেছে। এই পরিস্থিতির জন্য প্রশাসনের সার্বিক অক্ষমতাকে এবং সচেতনতার অভাবকেই দায়ী করতে হয়। সে কারণে আপনাদের বহুল প্রচারিত সংবাদপত্র
পত্রে এই চিঠি প্রকাশ করার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে সরকার ও প্রশাসন তথা পৌরসভার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আশা করি আমার এই পত্রটি প্রকাশ্যে সাহায্য করে আমাকে বাধিত করবেন। টাঙ্গালপাড়া, সিউড়ি, বীরভূম, পিন 7311101। নমস্কারন্তে, তাপসী শিকদার। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। এই ধরনের কোশ্চেন অ্যান্সার সলভেশনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।